শুভ সকাল। একাদশ শ্রেণী পরিসংখ্যান প্রথম পত্র বিষয়ের আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমি কল্যাণচন্দ্র শুকুল, প্রভাষক, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা এই অধ্যায়টি সম্পর্কে। এই অধ্যায়টির আর একটি ক্লাস আমরা এর আগে নিয়েছিলাম। সেই ক্লাসটিতে তাত্ত্বিক অংশগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা দেখব একটি গাণিতিক সমস্যা কি করে আমরা সমাধান করতে পারি। এখানে এমন একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে যেখান থেকে আমরা গাণিতিক গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড় নির্ণয় করব। তো সূত্রাবলীগুলো তোমাদের আগের লেকচারটিতে দেয়া আছে, সুতরাং তোমরা সেই লেকচারটি যদি দেখে থাকো এবং সেখান থেকে সূত্রগুলো খাতায় নোট করা থাকলে তোমরা এখান থেকে খুব সহজেই গাণিতিক গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড় এই মানগুলোকে তোমরা নির্ণয় করতে পারবে। এখানে যে গণসংখ্যার নিবেশনটি দেওয়া আছে সেই নিবেশনের যে শ্রেণীব্যক্তিগুলো এগুলো কিন্তু বহির্ভুক্ত পদ্ধতির, অর্থাৎ 50 থেকে 55, আবার 55 থেকে 60, এভাবে করে 80 থেকে 85 পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীব্যক্তি কিন্তু মূলত 5 করে এখানে দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে 6, 14, 25, 40, 30, 18, 7, এভাবে। এখান থেকে আমরা তিনটা গড় নির্ণয় করব, যেহেতু 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এখানে তিনটা আলাদা করে দেওয়া আছে। তো আমি তো এখানে তোমাদের আজকের লেকচারটিতে আমি এই তিনটা ম্যাথের জন্য মূলত তিনটা আলাদা সারণী তৈরি করে নিয়েছি। যদি কোনো একটা প্রশ্নে আসলে একাধিক পার্ট চায় বা তিনটেই যদি একত্রে চায়, তাহলে তুমি তখন সেই মানগুলোকে এক ছকের মাধ্যমে সবগুলো ছকের কাজ করতে পারো। যদি মনে করো আলাদাভাবে চাওয়া হয়, তখন আসলে যেমন গ নম্বরে সৃজনশীল গতে যেটা চাবে তুমি তার জন্য প্রয়োজনীয় ছক তুমি সেখানে করবে, তার জন্য যেটুকু প্রয়োজনীয় সেটুকু করার প্রয়োজন নেই। আবার ঘতে গিয়ে যদি মনে করো একাধিক মানগুলোকে চাওয়া হয়, তখন তুমি সেখানে চাইলে এক ছকের মাধ্যমে একাধিক মান নির্ণয়ের জন্য যা যা কলাম নেওয়া দরকার তুমি সেগুলো নিতে পারবে। তো আমি এখানে আলাদাভাবে করে দেখিয়েছি। আর যদি তুমি একেবারে নিজে যখন বাসায় প্র্যাকটিস করবে, সেই ক্ষেত্রে তুমি এই তিনটা গড় একত্রে এক ছকের মাধ্যমে নির্ণয় করতে পারো। সেক্ষেত্রে তো 2-1টা কলাম বাড়িয়ে নিলেই আসলে হয়ে যাবে। যাই হোক, তুমি আগে ইন্ডিভিজুয়ালি তোমরা দেখো কি করে এই মানগুলো নির্ণয় করা হয়। সেটা যখন দেখা তোমাদের হয়ে যাবে, তোমরা যখন পদ্ধতিটা ভালোভাবে শিখে যাবে, তখন আসলে ছক নিয়ে আসলে কোনো সমস্যা হবে না। কারণ এই ছকের ব্যাপারটা লাস্ট 2-1টা কলাম বাড়ানো বা কমানো এই একটু ব্যাপার। আমরা এখানটাতে গাণিতিক গড় নির্ণয় করব। গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমরা মূলত তিনটা সূত্র জানি। সেই সূত্রগুলো গত ক্লাসে তোমাদের দেখানো হয়েছে। সেই সূত্রগুলোর মধ্যে আমরা দেখেছিলাম যে অশ্রেণীকৃত উপাত্তের জন্য একটি সূত্র ছিল, যেখানে সামেশন xi বাই স্মল n, যেটা আসলে 1 নম্বরে যেটা দেয়া ছিল। দ্বিতীয় যে সূত্রটি দেওয়া ছিল শ্রেণীকৃত উপাত্তের জন্য প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতির, সেই সূত্রটা ইউজ করেই মূলত আমি এখানে গাণিতিক গড়টা নির্ণয় করেছি। এবং তৃতীয় যে সূত্রটি দেওয়া ছিল সেই সূত্রটি ছিল সংক্ষিপ্ত পদ্ধতির গাণিতিক গড় নির্ণয় সূত্র। তো এখানটাতে আমি যেহেতু এখানে আমাদের শুধুমাত্র গাণিতিক গড় নির্ণয় করতে বলা হয়েছে, কোনো পদ্ধতির নাম উল্লেখ করে দেয়া নেই, সুতরাং আমি দ্বিতীয় সূত্রটা ইউজ করলাম, যেহেতু এখানে এটা শ্রেণীকৃত মান। এবং দ্বিতীয় সূত্রটা সাধারণত তৃতীয় সূত্রের তুলনায় অনেকটা সহজ হয়, কম কাজ করে আমরা সেটা খুব সহজে নির্ণয় করতে পারি। এই কারণটাতেই তুমি যদি আগ্রহী থাকো তৃতীয় সূত্র অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র ব্যবহার করে গাণিতিক গড় নির্ণয় করার জন্য, তাহলে কিন্তু তুমি সেটা করতে পারো। তো এখানে যদি আমি দ্বিতীয় যে সূত্রটা ছিল অর্থাৎ সামেশন fi xi ডিভাইডেড বাই n, এই সূত্র ইউজ করে যদি গাণিতিক গড় নির্ণয় করি, তাহলে আমাদের মূলত এই 4টা কলাম করলেই হয়ে যাবে। যেখানে প্রথম কলামটা শ্রেণীব্যক্তি অর্থাৎ যেটা প্রশ্নেই দেওয়া ছিল, দ্বিতীয় কলামটি হলো গণসংখ্যা, এটাও প্রশ্নে দেওয়া ছিল। গণসংখ্যাকে আমরা সাধারণত fi দ্বারা প্রকাশ করি, তোমরা সেটা জানো, কারণ গণসংখ্যার ইংরেজি নামটা হলো ফ্রিকোয়েন্সি, এজন্য এটাকে f দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। দেন আমাদের এখানে এই সূত্র অনুযায়ী আমাদের দরকার মধ্যবিন্দু অর্থাৎ xi এর মান, এবং এর পরের লাস্ট কলামটাতে নিলাম fi গুণ xi অর্থাৎ গণসংখ্যা এবং মধ্যবিন্দু এই দুইটা মানের গুণফলগুলোকে। তো এখানটাতে তুমি শ্রেণীব্যক্তি, গণসংখ্যা, এখানে যে মানগুলো দেওয়া আছে প্রশ্ন অনুসারে তুমি জাস্ট সেখান থেকে দেখে দেখে লিখবে। এবং গণসংখ্যাগুলোর যোগফলটাকে আমরা ক্যাপিটাল N দ্বারা প্রকাশ করে থাকি। এখানে গণসংখ্যাগুলোর যোগফল বা গণসংখ্যার সমষ্টি হলো 140।
আর মধ্যবিন্দুগুলো নির্ণয় তো হয়তো তোমরা পারো, তারপর একটু বলে নেই। যেখানে এই যে শ্রেণী ব্যক্তিগুলো দেওয়া আছে, প্রথম শ্রেণীর ক্ষেত্রে প্রথম শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তুমি প্রথম শ্রেণীর মধ্যবিন্দু পাবে। অনুরূপভাবে দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে দ্বিতীয় শ্রেণীর মধ্যবিন্দু। অনুরূপভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম অর্থাৎ যেই শ্রেণীগুলোই দেওয়া থাকুক বা তুমি যেই শ্রেণীরই মধ্যবিন্দু নির্ণয় করো, ওই শ্রেণীর শ্রেণীব্যক্তির যে নিম্ন সীমা এবং উচ্চ সীমা এই দুইটাকে যোগ করবে, 2 দিয়ে ভাগ করবে, তুমি যে মান পাবে সেই মানটাই হবে ওই নির্দিষ্ট শ্রেণীর মধ্যবিন্দু। লাস্ট কলামটায় আমরা যা করলাম সেখানে এই দুইটা মানের গুণফল অর্থাৎ এফআই এক্সআই, অর্থাৎ প্রথম শ্রেণীর ক্ষেত্রে দেখো প্রথম শ্রেণী গণসংখ্যা অর্থাৎ এফআই এর মান ছিল 6 এবং প্রথম শ্রেণীর মধ্যবিন্দু এক্সআই এর মান ছিল 52.5। তো 6 এবং 52.5 এই দুইটাকে গুণ করলে আমরা পাই 315 অর্থাৎ 315। ঠিক অনুরূপভাবে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা এবং দ্বিতীয় শ্রেণীর মধ্যবিন্দু গুণ করলে পাই 805। অনুরূপভাবে বাকি মানগুলো নির্ণয় করা হলো এবং এখানে শুধুমাত্র লাস্ট যে কলামটা, এই লাস্ট কলামের যোগফল অর্থাৎ সামেশন এফআই এক্সআই, এটা আমরা যোগ করে মানটা পেলাম 9530। আর এখানে আমি আগেই বের করে নিয়েছিলাম গণসংখ্যা সমষ্টি ক্যাপিটাল এন সমান 140। তো আমরা যে সূত্রটা জানি গাণিতিক গড়ের এক্স বার সমান সামেশন এফআই এক্সআই বাই এন। তো সামেশন এফআই এক্সআই এর মান হলো 9530, সেটা বসালাম, এন এর মানটা বসালাম, ক্যালকুলেশন করে পেয়ে গেলাম গাণিতিক গড় 68.0714। এই পর্যন্তই হলো তোমার গাণিতিক গড়। এটুকু নির্ণয় করতে পারলে তোমার গাণিতিক গড়টা নির্ণয় করা হয়ে গেল। এবারে আমরা দেখব জ্যামিতিক গড়। তো জ্যামিতিক গড় যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের কিন্তু আগে খেয়াল রাখতে হবে জ্যামিতিক গড় নির্ণয়ের সূত্রটা কি আসলে। তো এখানে জ্যামিতিক গড় নির্ণয়ের সূত্রটা দেখো, তোমরা এখানে কিন্তু কতগুলো আছে আগে দেখেছো জ্যামিতিক গড় নির্ণয়ের সূত্রগুলো। তো সেখানে কিন্তু শ্রেণীকৃত উপাত্তের জন্য সূত্র ছিল, অশ্রেণীকৃত উপাত্তের জন্য সূত্র ছিল। তো এখানে এই সূত্রটা কিন্তু শ্রেণীকৃত উপাত্তের সূত্র, কারণ আমাদের যেই মানগুলো দেওয়া আছে অর্থাৎ প্রশ্নে যেই মানগুলো দেওয়া আছে সেই মান কিন্তু ছিল শ্রেণীকৃত উপাত্তের মান অর্থাৎ শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা। তো যেহেতু শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা দেয়া আছে প্রশ্নে, সুতরাং আমাদের শ্রেণীকৃত সূত্র ব্যবহার করেই জ্যামিতিক গড়টা নির্ণয় করতে হবে। তো জ্যামিতিক গড় নির্ণয়ের শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে যে সূত্র, সেই সূত্রটা এখানে লিখে নিলাম, বা তোমরা হয়তো জানো সূত্রগুলো। যদি কেউ হয়তো না শিখে থাকো বা কারো মুখস্থ না হয় তোমরা অবশ্যই সেটা পড়ে মুখস্থ করে নেবে। তো এখানটাতে দেখো, এখানে সূত্রের দিকে তাকালে কি কি দরকার, এফআই লগ এক্সআই। তো এফআই মানে আমরা জানি যে তোমার গণসংখ্যা, তো এই গণসংখ্যা মানটা তো দেওয়াই আছে আগের মতো, শ্রেণীভিত্তিক গণসংখ্যা, এই দুইটা মান। সাথে দরকার তোমার এক্সআই। এক্সআইটা কিন্তু আমরা যখন আগে কলাম টেবিলটাতে কিন্তু বের করেছিলাম, অর্থাৎ যেখানে গাণিতিক গড়টা নির্ণয় করা ছিল যেখানে মধ্যবিন্দু এক্সআই, তো সেই মানগুলো তোমরা আগেই বের করা দেখে ফেলেছো। এরপরে আমাদের লাস্ট যে কলামটা নিয়েছিলাম এখানে কিন্তু সূত্রের দিকে খেয়াল করলে তোমরা দেখতে পাবে সূত্রে কিন্তু আছে সামেশন এফআই লগ এক্সআই। তো এফআই লগ এক্সআই এটা কিন্তু আমি লাস্ট কলামটা নিয়ে নিলাম। তো এখন এই মানটা আসলে কি করে নির্ণয় করবে, এফআই মানে তো গণসংখ্যা, তারপরে লগ, তারপরে এক্সআই মানে মধ্যবিন্দু। অর্থাৎ তুমি দেখো প্রথম শ্রেণীর গণসংখ্যা হলো 6, তুমি প্রথমে ক্যালকুলেটর সাহায্যে করতে হবে। তো প্রথমে ক্যালকুলেটরে লিখবে 6, দেন দেবে লগ, ক্যালকুলেটর কিন্তু লগ একটা অপশন আছে তোমরা জানো, যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর হয়ে থাকে। এটা কিন্তু চাইলে মোবাইল থেকেও করতে পারো, যদি স্মার্টফোন হয় তাহলে তোমাদের সেখানে সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকলে কিন্তু তোমরা সেখান থেকেও নির্ণয় করতে পারবে। তো এখানে প্রথমে তুমি যেভাবে বসাবে 6 দেন লগ, যদি মোবাইল থেকে কেউ করে থাকো, যদি তোমার এখানে লগের ভিত্তি হিসেবে কোনো মান চায় তাহলে কিন্তু অবশ্যই তুমি সেখানে ভিত্তি হিসেবে 10 বসাবে। যদি চায় সাধারণত আর কি, কোনো কোনো ক্যালকুলেটারে একেবারে বেশি ফাংশনাল ক্যালকুলেটারগুলোতে হয়তো বা চাইতে পারে। আর যদি না হয় তাহলে তো কিছু বসানোর কোনো প্রয়োজন নেই, তুমি জাস্ট বসাবে 6 দেন লগ তারপরে 52.5। তো 6 লগ 52.5 বসালে তুমি পাবে 10.32096, হয়তো বা দশমিক পরে আরও কিছু মান থাকতে পারে। আমি এখানে দশমিকের 5 সংখ্যা পর্যন্ত নিয়েছি, তুমি চাইলে আর একটু কম নিতে পারো, কিন্তু কখনোই তোমার 3 সংখ্যার কম অবশ্যই নেবে না, তবে 4 সংখ্যা নিতে পারলে বেশ ভালো হয়। আর তার থেকে বেশি নিলেও কোনো দোষ নেই, তবে 3 সংখ্যার কম তোমরা নিবে না অবশ্যই দশমিকের ক্ষেত্রে, সেই একটা বিষয়। তবে আমি যেটা সাপোর্ট করবো তোমাদের 4 সংখ্যা পর্যন্ত নেওয়ার ব্যাপারটা, তুমি 4 সংখ্যা পর্যন্ত যদি নাও তাহলে কিন্তু অনেকটাই ভালো মান তুমি পাবে। দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে সেম ভাবেই প্রথমে আমি ক্যালকুলেটরে বসাবো 14, দেন বসাবো লগ, তারপরে 57.5।
মান পাবো এখানে যেটা দেওয়া আছে। অনুরূপভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সবগুলো শ্রেণীতেই আমরা প্রথমে গণসংখ্যার মান, দেন লব, তারপর মধ্যবিন্দু, এগুলো বসিয়ে মান যা পাই সেটা এখানে লিখে নেব। লিখে নেওয়ার পরে এবং আমরা এই কলামে যে মানগুলো ছিল সবগুলোর সংখ্যা আমরা যোগফল নির্ণয় করব। তো এখানে যোগফল নির্ণয় করে পাওয়া গেল 256.25817। এখানে আমরা যোগফল যেটা পেলাম সেটা লিখে নিলাম। আর এখানে গণসংখ্যার সমষ্টিটা আমরা পেয়েছি 140। তো এখানে সূত্রটা লিখলাম gm সমান nt log, তারপরে সামেশন fi log xi বাই n। এখানে সামেশন fi log xi এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, n এর মানটা বসিয়ে দিলাম। তারপর ব্র্যাকেটের ভিতরে দেখো এই যে 256.25817 কে 140 দ্বারা ভাগ করলে পাই 1.8304155। তারপরে আমরা কিন্তু এন্টিলগটা এখানে কিন্তু লিখে রেখেছি, পরে যদি একটু প্রবলেমে পড়ো যারা হয়তো বা জানো না এন্টিলগের মান কি করে নির্ণয় করে, তাদের জন্য বলছি, যারা পারো তো ভালোই। এন্টিলগ মানে তুমি তোমার ক্যালকুলেটরে যদি শিফট যে বাটনটা আছে একেবারে দেখবে হাতের বামে একেবারে উপরের দিকে শিফট বাটনে একবার ক্লিক করে বা চাপ দিয়ে তুমি লগ বাটনে দিবে। তো শিফট লগে দেওয়ার পরে তুমি দেখবে তোমার ক্যালকুলেটরে 10 সংখ্যাটা আসবে। যদি 10 আসে তাহলে ওই তখন তুমি বুঝতে পারবে এই 10টাই মূলত এন্টিলগ। তারপরে তুমি জাস্ট এখানে এই যে সংখ্যাগুলো ছিল 1.8304155 এই সংখ্যাটা বসাবে। এখানে 10 আসার পরে তোমাকে কোনো পাওয়ার চিহ্ন বা অন্য কোনো কিছু দিতে হবে না, এটা অটোমেটিক পাওয়ার হিসেবে কাজ করবে। যাই হোক, তুমি শুধু খেয়াল করবে এন্টিলগ মানে এখানে তোমার ক্যালকুলেটরে যদি 10 লেখাটা আসে এবং সেটা আসবে শিফট বাটনে ক্লিক করে লগ বাটনে দিলে, শিফট লগে দিলে আসবে এন্টিলগ। তারপর তুমি এই মানটা বসালে, মানটা বসিয়ে তারপর তুমি ইকুয়াল চিহ্ন যেটা আছে বা সমান চিহ্ন যেখানে আছে তুমি সেখানে ক্লিক করো, তাহলে এরকম একটা মান তুমি পেয়ে যাবে। তারপর তুমি হাতে হাতে কাজ করতে গিয়ে যদি না পাও তাহলে আমাকে অবশ্যই তুমি জানাবে বা কমেন্টে প্রশ্ন আকার তুমি সেটা লিখো, বা তুমি কোন ধরনের সমস্যা ফেস করছো সেটা লিখো, আমি চেষ্টা করবো সেই বিষয়টাও আলোচনা করার জন্য। অনুরূপভাবে এবার আমরা তরঙ্গঘরটা নির্ণয় করব। তো তরঙ্গঘর নির্ণয় এটাও শ্রেণীকৃত উপাত্ত যেহেতু, তো শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে তরঙ্গঘরের যে সূত্র রয়েছে সূত্রটি কিন্তু নিচে এখানে লেখা আছে, বা তোমরা হয়তো সূত্রটা অলরেডি শিখে গেছো। তো সূত্রের দিকে তাকালে কি কি দরকার, ক্যাপিটাল এন মানে গণসংখ্যার যোগফল, এটা তোমরা আগের মতো বের করেই নেব। দেন এখানে আরেকটা বাড়তি কলাম ছিল সামেশন fi log xi। এখানে আমাদের এই যে এর আগে প্রথম দিকে যে 3টা কলাম, এই 3টা কলাম কিন্তু আমরা আগের দুটি সারণীতে ব্যবহার করছি এবং বলেছি তোমাদের কিভাবে বের করতে হয়। সো এগুলো আর আমি বলছি না, লাস্ট কলামটা বলছি fi ভাগ xi। এটা আমার সূত্র অনুযায়ী প্রয়োজন। fi মানে তো গণসংখ্যা ডিভাইডেড বাই xi, অর্থাৎ গণসংখ্যার মানকে মধ্যবিন্দুর মান দ্বারা ভাগ করব। অর্থাৎ প্রথম শ্রেণীর ক্ষেত্রে 6 ভাগ 52.5, তুমি কিন্তু অনেকে উল্টোভাবে হয়তো করতে পারে 52.5 ভাগ 6, এটা কিন্তু ঠিক না, কারণ এখানে fi ভাগ xi অর্থাৎ fi কে xi এর মান দ্বারা ভাগ করতে হবে। যদি কেউ উল্টোভাবে করে তাহলে কিন্তু ফলাফল মিলবে না বা উল্টোপাল্টা মান চলে আসবে। যাই হোক, এখানে আমি কি করবো আবার একটু বলছি, গণসংখ্যাকে আমরা মধ্যবিন্দু দিয়ে ভাগ করব। প্রথম শ্রেণীর ক্ষেত্রে 6 ভাগ 52.5, দেন পরেরটা 14 ভাগ 57.5 যা ফলাফল আসে, তারপরটা 25 ভাগ 62.5, এরূপ করে আমি মানগুলো লিখে যাব। তো এখানে দশমিক পর এখানে আমি 5 সংখ্যা করে নিয়েছিলাম, 3 নাম্বারটা 0.4, কারণ এরপর শুধুমাত্র 0 ছিল, তো দশমিকের পরে তো 0 লেখা লাগে না, তোমরা সেটা জানো। যাই হোক, এই কারণে এখানে আর এই জন্য লিখিনি। তুমি বলছিলাম যদি চাও তাহলে দশমিকের 3 ঘর নিতে পারো অথবা 4 ঘর নিতে পারো, তবে 4 ঘর নিলে বেশ ভালো হয়, 5 ঘর নিলে তারও ভালো। যাই হোক, তোমাদের হয়তো অনেক সময় বেশি লিখতে ইচ্ছা করবে না বা সময়ের একটা ব্যাপার আছে, সে কারণে তুমি 3 ঘর বা 4 ঘর নিয়ে কাজ করতে পারো। এবং লাস্ট কলামে যা আসবে যে মানগুলো সেগুলোর যোগফলটা নির্ণয় করবে। এখানে যোগফল নির্ণয় করে আমি যেটা পেয়েছি সেটা হলো 2.08126। এবারে এই মানটা এবং n এর মান সূত্রে বসিয়ে দিলাম। সূত্রে বসানোর পরে ক্যালকুলেশন করে পেলাম 67.2669। তার মানে এখানে কিন্তু আমরা তরঙ্গ গড়টাও নির্ণয় করে ফেলছি, অর্থাৎ 3টা গড় কিন্তু আমাদের নির্ণয় করা হয়ে গেল। কারণ আমাদের প্রথম যে প্রশ্নটি দেওয়া ছিল সেই প্রশ্নে কিন্তু বলছিল যে গাণিতিক গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড় নির্ণয় করো। এবারে আমরা অন্য আরেকটা প্রশ্ন দেখব। সেই প্রশ্নটি হলো মধ্যক এবং প্রস্রক নির্ণয়ের জন্য, মধ্যক নির্ণয় যদি আমি করি, মধ্যক নির্ণয় করতে আমার আসলে কি কি কলাম লাগবে, এখানে অন্তর্ভুক্ত পদ্ধতির মানগুলো দেওয়া আছে। তারপর এখানে 2 নাম্বার দিয়ে বলছিল
যে সূত্রের সাহায্যে প্রসারক নির্ণয় করে এবং আয়তলেখের সাহায্যে প্রসারক নির্ণয় করে। প্রসারক বলছে প্রদত্ত নিবেশনটি প্রসারক সূত্রের সাহায্যে ও আয়তলেখের সাহায্যে নির্ণয় করে তুলনা করে। অর্থাৎ আমরা প্রসারকটাকে দুইটা পদ্ধতিতে নির্ণয় করবো, একটা হলো সূত্র ব্যবহার করে প্রসারকের সূত্র, আর একটা হলো আয়তলেখ, অর্থাৎ আয়তলেখ যে চিত্রটা আছে লেখচিত্র সেটা ব্যবহার করে আমরা প্রসারক এখান থেকে নির্ণয় করব এবং 1 নম্বরের জন্য মধ্যক নির্ণয় করব। তো প্রথমে 1 নম্বরে যেহেতু মধ্যক দেওয়া আছে, তো আমরা মধ্যক নির্ণয়ের সারণীটা আগে তৈরি করে নিই এবং মধ্যকটা বের করে নিই। তো এখানে লিখলাম মধ্যক নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। তো মধ্যক নির্ণয় করতে গেলে কি কি মান লাগবে দেখো, এখানে দেয়া ছিল তোমার অন্তর্ভুক্ত পদ্ধতির গণসংখ্যা নিবেশন, যেহেতু সেখানে এখানে শ্রেণীব্যক্তি গণসংখ্যা এই দুইটা কলাম তো দেওয়াই আছে, সাথে মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযুক্ত গণসংখ্যাটা দরকার এবং এটা অন্তর্ভুক্ত পদ্ধতির গণসংখ্যা নিবেশন হওয়ার কারণে আমাদের এখান থেকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটাও বের করে নিতে হবে। অর্থাৎ এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করা তোমরা তো পারোই, তবে একটু বলছি, এখানে নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করতে হবে এবং উচ্চ সীমার সাথে 0.5 যোগ করতে হবে, সেটা করে তুমি নির্ণয় করতে পারো। এবং কেন এটা যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে সেই ব্যাখ্যাগুলো কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায়ের ক্লাসগুলোতে দেওয়া আছে। যদি কেউ ক্লাস করে থাকো তাহলে সে দেখবে, যদি কেউ ক্লাস না করো হয়তো বা তার একটা কনফিউশন সৃষ্টি হতে পারে। যদি কেউ হয়তো বা দেখে না থাকো সেই ক্লাস, তাহলে অবশ্যই তুমি একটু খেয়াল করে সেটা পিছনে ক্লাসগুলো বা লেকচারগুলো ইউটিউবে দেওয়া আছে, তুমি সেখান থেকে দেখতে পারবে যদি একটু খোঁজ নাও। তারপরেও যদি কেউ কোনো জায়গায় আটকে যাও তাহলে অবশ্যই প্রশ্ন করবেই। এই সবটা কমপ্লিট করার পরে মধ্যক নির্ণয়ের সূত্রটা, এখানে কিন্তু যেহেতু শ্রেণীকৃত মান, তো আমাদের এখানে শ্রেণীকৃত মানের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্রটা লিখে ফেললাম। এখানে একটু ভাগে বলে নেই, মধ্যক নির্ণয়ের সূত্র এখানে এল দ্বারা বোঝাবে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এন মানে তো তোমার টোটাল গণসংখ্যা, এফসি মানে বোঝাবে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এফএম মানে মধ্যক শ্রেণী গণসংখ্যা, সি মানে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান, অর্থাৎ শ্রেণী ব্যবধান কত এখানে রয়েছে। এখানে এল মানে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণী, এখানে আমরা প্রথম যে কাজটা মধ্যক শ্রেণীটা নির্বাচন করা, অর্থাৎ মধ্যক শ্রেণী কোনটা সেটা নির্ণয় করতে গিয়ে আমরা যে কাজটা করেছিলাম, এখানে এন এর মান ছিল 90, তো 90/2 তুমি দরকার হলে এখানে সাইড নোটে লিখে দেখাতে পারো, এখানে দাগ দিয়ে এখানে লিখবে এখানে n/2 তম পদ, এখানে n/2 তম পদ, অর্থাৎ 90/2 মানে 45 তম পদ। সেই 45 তম পদ আমরা কোথায় আছে সেটা খুঁজবো ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ প্রথম শ্রেণীতে রয়েছে প্রথম 8টা পর্যন্ত, অর্থাৎ 8টা গণসংখ্যা রয়েছে। দ্বিতীয় শ্রেণী পর্যন্ত এই দুই শ্রেণীতে মোট 23টা গণসংখ্যা রয়েছে। তারপরে প্রথম 23টা, তারপরে 3 নাম্বারটা রয়েছে 47, তার মানে বোঝাবে এই তিনটা শ্রেণী মিলিয়ে কিন্তু 47টা গণসংখ্যা রয়েছে। তো আমাদের দরকার হলো 45তমটা, তার মানে কোথায় রয়েছে সেটা দেখো, এখানে প্রথম দুইটাতে তো 23 পর্যন্ত রয়েছে, তাহলে তৃতীয়টাতে কি আছে 24 নাম্বার গণসংখ্যা থেকে শুরু করে 47 নাম্বার গণসংখ্যা কিন্তু এই তৃতীয় শ্রেণীটাতে রয়েছে। তো আমার দরকার ছিল 45 নাম্বার গণসংখ্যা, সুতরাং 45 নাম্বার গণসংখ্যাটা কিন্তু এই শ্রেণীতে রয়েছে, অর্থাৎ 71 থেকে 80 এই শ্রেণীতে রয়েছে 45তম গণসংখ্যা। কিন্তু এখানে আমি মূলত নিম্ন সীমা হিসাবে, যদিও এখানে দেয়া ছিল 71, কিন্তু আমি 71টা না বসিয়ে বসাবো 70.5, কারণ এখানে গণসংখ্যা নিবেশনটা ছিল অন্তর্ভুক্ত পদ্ধতির, আর আমরা জানি যদি অন্তর্ভুক্ত পদ্ধতির গণসংখ্যা নিবেশন হয় সেক্ষেত্রে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করতে হয় এবং সেই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিম্ন সীমাটাই কিন্তু মূলত এল এর মান। তাই এখানে এল এর মান বসলো, দেখো এল এর পরিবর্তে বসলো 70.5 বসালাম, n/2 এর মান, এন এর মানটা বসিয়ে দিলাম 90/2। এফসি মানে তোমার এই শ্রেণী, আগের শ্রেণী হলো তোমার 61 থেকে 70, এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হলো 23, তো বসালাম আমরা সেটা 23। এবং এফএম মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা ছিল 24, বসালাম 24 এবং শ্রেণীব্যক্তি ছিল 51 থেকে 60 মানে 10, তো শ্রেণীব্যক্তি এসি এর মান 10। তারপর এখান থেকে ক্যালকুলেশন করে মান পেয়ে যাই 79.6667। তো এইটা আমরা মধ্য কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। এরপরে আমরা এখান থেকে দেখব প্রসারক কিভাবে নির্ণয় করে, অর্থাৎ প্রসারক নির্ণয়ের সারণী। প্রসারক নির্ণয় করতে গেলে আমরা যদি প্রথমত সূত্রের সাহায্যে তো করবোই, আমরা একই সাথে তো আয়তলেখের সাহায্য করব। তো এখানে যে সারণীটা তৈরি করেছিলাম সেই সারণী দ্বারা কিন্তু আমরা প্রসারক নির্ণয় করতে পারবো, এখান থেকে আমরা আয়তলেখটাও নির্ণয় করতে পারবো এই সারণীটা ব্যবহার করেই। তো এখানে শ্রেণীব্যক্তিতে সেমভাবে কিন্তু শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 3টা কলাম দরকার। যদি তুমি আগের শ্রেণীর সারণীটার দিকে তাকাও তাহলে আগের সারণীতে মূলত 3টা
আগের সারণীতে ছিল তোমাদের 4টা কলাম, শ্রেণীভিত্তিক গণসংখ্যা এবং ক্রমযুক্ত গণসংখ্যা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এই আগের সারণীর ক্রমযুক্ত গণসংখ্যা বাদ দিলে বাকি যেই 3টা কলাম থাকে সেই 3টা কলামের মানে মূলত কিন্তু এখানে বসিয়েছিলাম, কারণ আমাদের প্রচুরক এবং আয়তলেখ নির্ণয় করার জন্য ক্রমযুক্ত গণসংখ্যাটা কিন্তু প্রয়োজন নেই, শুধু এই 3টা কলাম হলে হয়ে যাবে। যে সেই 3টা কলামে মান বসিয়ে গেছি এবং এখানে প্রচুরক শ্রেণী আমাদের সূত্রটা লিখে পেলাম, L প্লাস del 1 ডিভাইডেড বাই del 1 প্লাস del 2 ইন্টু সি। এখন এখানে মানগুলো আসলে আমি এল এর মান কত বসাবো, del 1 এর মান কত বসাবো সেটা বলছি, এবং সেটা আসলে মান বসানোর আগে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেই কাজটি হলো আগে নির্বাচন করতে হবে যে আসলে এই শ্রেণীগুলোর মধ্যে প্রচুরক শ্রেণী কোনটি। আমরা যখন মধ্যক বের করছিলাম তখনও কিন্তু মধ্যক শ্রেণীটা নির্বাচন করে নিয়েছিলাম n/2 এর মান নির্ণয় করার মধ্য দিয়ে, কিন্তু প্রচুরকের বেলায় n/2 বা এই ধরনের কিছু করতে হয় না, আমাদেরকে শুধু খেয়াল রাখতে হবে যে গণসংখ্যা সব থেকে বেশি রয়েছে কোন শ্রেণীতে। এখানে আমরা গণসংখ্যার দিকে তাকালে দেখতে পাই সব থেকে বড় গণসংখ্যা হলো 28, যেটা রয়েছে 81 থেকে 90 এই শ্রেণীর ভিতরে, অর্থাৎ এই শ্রেণীটাই হবে প্রচুরক শ্রেণী। সবসময় জন্য খেয়াল রাখবে প্রচুরক নির্ণয় করতে হলে সব থেকে বেশি গণসংখ্যা থাকবে যেই শ্রেণীতে সেই শ্রেণীটাই হবে প্রচুরক শ্রেণী। তারপরে আমি এই শ্রেণীর নিম্ন সীমাটাই হবে এল এর মান, অর্থাৎ এখানে নিম্ন সীমা যদিও 81, আমরা তো বসাবো 80.5, কারণ বলছিলামই যে যেখানে আসলে যেই সূত্রে এল রয়েছে বা নিম্ন সীমা বসাতে হয়, যদি সেই সারণী অন্তর্ভুক্ত পদ্ধতির হয়ে থাকে তাহলে সেখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা বের করে সেই নিম্ন সীমাটা বসাতে হয়। এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার পরে তার নিম্ন সীমা পেলাম 80.5, এল এর মান সেটা বসালাম। del 1 দ্বারা বোঝাবে তোমার সব থেকে বড় গণসংখ্যা বা প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ এই দুইটা গণসংখ্যার ব্যবধান 28 মাইনাস 24, 28 মাইনাস 24 অর্থাৎ 28 থেকে 24 বাদ দিলে তোমার থাকে গিয়ে 4। এখানে del 1 এর মান 4, দেখো del 1 দুই জায়গাতে ছিল, দুই জায়গায় 4 বসিয়ে গেছি। তারপরে এখানে সব থেকে বড় গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল, অর্থাৎ 28 বিয়োগ 12, তাহলে 28 বিয়োগ 12 মানে তার মানে হয় 16, তার মানে del 2 এর মান 16। এই মানগুলো যেভাবে বের করছেন চাইলে সাইড নোট দাগ দিয়ে দেখাতে পারো, সমস্যা নেই, দেখালে আর বরং ভালো হয়। তারপর এখান থেকে ক্যালকুলেশন করে আমরা ফাইনালি মানটা পেয়ে যাই 82.5। তাহলে আমরা এখানে কি করলাম, প্রচুরকটা নির্ণয় করে ফেলাম সূত্রের সাহায্যে, যেখানে মান পেলাম 82.5। আমাদের এখানে প্রশ্নে বলেছিল যে এখানটাতে সূত্রের সাহায্যে প্রচুরক নির্ণয় করার জন্য এবং একই সাথে আয়তলেখ কেস থেকেও প্রচুরকটা নির্ণয় করার কথা বলেছিল। এবার আমরা দেখব আয়তলেখ নির্ণয় করা, তো সেই আয়তলেখ নির্ণয় করতে গেলেও কিন্তু আমাদের এই সারণীটা ব্যবহার করতে হবে। সেখানেও আয়তলেখের এক্স অক্ষে আমরা বসাবো অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মানগুলো এবং ওয়াই অক্ষে বসাবো গণসংখ্যার মান, এই দুটো কলমের মান বসিয়ে আমরা আয়তলেখটা আঁকবো। এবং এই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম তোমার এই আগের লেকচারগুলোতে যখন আয়তলেখ নিয়ে কাজ করেছিলাম প্রথম, তো তোমরা সেখানে নিশ্চয়ই দেখেছো। তারপর একটু বলে নিই, এখানে আয়তলেখ নির্ণয় করার জন্য আমাদের প্রথমত এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দরকার। আনুভূমিকটা হলো এক্স অক্ষ, উলম্বটা হলো ওয়াই অক্ষ। তো এক্স অক্ষে আসলে প্রত্যেকটা শ্রেণীগুলো নেওয়া হয়েছে, যে প্রথম শ্রেণী ছিল 50.5 থেকে 60.5, এরূপ করে বাকি সবগুলো শ্রেণী এক্স অক্ষে নেওয়া হলো। আর ওয়াই অক্ষে হলো গিয়ে তোমার গণসংখ্যার মানগুলো। এখানে যদি আমি এক্সেল সফটওয়্যার মাধ্যমে কাজটা করেছি, তোমরা অবশ্যই খাতায় গ্রাফ পেপারের মাধ্যমে কাজগুলো করবে। সেক্ষেত্রে অবশ্যই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটা তোমরা ভালোভাবে দেখিয়ে দেবে। এক্স অক্ষে এখানে তোমরা লিখে দেবে এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ওয়াই অক্ষে লিখে দেবে গণসংখ্যা, তারপর এখানে গ্রাফের উপরে ডান কর্নারে লিখবে স্কেল, অর্থাৎ তুমি কোন বাহুর মান আসলে কত ধরে গণসংখ্যা নিবেশন তৈরি করেছো সেটা একটু বলে দিবে। আর বাকি যে আয়তলেখ আকার যে বিষয়টা সেই বিষয়গুলো তুমি তো পারোই সবাই। তো এখানে শুধুমাত্র প্রত্যেকটা শ্রেণী অনুযায়ী তার গণসংখ্যা কত সেই অনুযায়ী মান বসিয়ে আয়তক্ষেত্রগুলো তৈরি করা বা একটা বক্সের মতো করে তৈরি করা, এভাবে তোমরা আয়তলেখটা নির্ণয় করতে পারবে। পরবর্তী যে কাজটা আসলে আয়তলেখটা নির্ণয় করার পরে আসলে সেই আয়তলেখ থেকে প্রচুরক কীভাবে নির্ণয় করবে সেটা নির্ণয় করা, এই কাজটাও কিন্তু তোমাদের আসলে স্কুল লেভেলে ছিল। তোমরা, আমার বিশ্বাস তোমরা সবাই সেই কাজগুলো করে আসছো, হয়তোবা ভুলে যেতে পারো অনেকেই, কারণ হয়তোবা বেশ কিছুদিন আগে যে তোমরা শেষ করছো তবে মনে না থাকতে পারে। যদি না থাকে তখন যেন পারো, সেই জন্য মূলত আবার আমি এখানে একটু আলোচনা করেছিলাম। এখানে দেখো সব থেকে উঁচু যেই আয়তক্ষেত্রটা রয়েছে সেইটার বাম প্রান্ত থেকে তার পরবর্তী শ্রেণীর বাম প্রান্ত,
আবার এইটার ডান প্রান্ত থেকে তার পূর্ববর্তী শ্রেণীর ডান প্রান্ত পর্যন্ত আমরা এই কোণাগুলি সরলরেখা দ্বারা যোগ করে দেব। যোগ করার পর এখানে যে দুইটা রেখা আমরা পাই বা রেখাংশ পাই, রেখাংশ দ্বয়ের ছেদবিন্দু থেকে x অক্ষ পর্যন্ত তোমার একটা উলম্ব রেখা আঁকতে হবে, অর্থাৎ একেবারে লম্বালম্বি একটা রেখা কিন্তু x অক্ষের সাথে তোমাকে তৈরি করে নিতে হবে। এখানে এই যে রেখাটা তোমার যেই বিন্দুতে ছেদ করে, তার মানে এটা কিন্তু তোমার এখানে 80.5, তারপর তার থেকে কিন্তু বেশি, তাহলে আমি এখানে ধরে নিলাম 82.5, বা তুমি যখন গ্রাফ পেপার দিয়ে করবে তখন সেখানে আরো একুরেট মানগুলো তুমি অবশ্যই পাবে। এখানে লিখলাম যে আয়তলেখ হতে নির্ণীত প্রস্থরোগ হলো 82.5। তো আমরা দেখেছিলাম সূত্রের সাহায্যে নির্ণীত প্রস্থরোগটা ছিল তোমার 82.5 এবং আয়তলেখের সাথেও নির্ণীত প্রস্থরোগটা হলো 82.5, অর্থাৎ আয়তলেখ এবং আয়তলেখ হতে নির্ণীত প্রস্থরোগ এবং সূত্রের সাহায্যে নির্ণীত প্রস্থরোগ দুইটাই সমান। তো আমরা এখানে মন্তব্য অবশ্যই লিখে দিতে পারবো যে আয়তলেখ এবং সূত্রের সাহায্যে নির্ণীত প্রস্থরোগদ্বয় পরস্পর সমান। যদি তোমার ক্ষেত্রে বা অন্য কোনো সারণীর ক্ষেত্রে সমান না আসে তাতেও সমস্যা নেই, যদি কোনোটা একটু বড় হয় তুমি সেটা বলে দিবে এটি বড় এটি ছোট, এমনটা, বা ছোট আসলে সেটা বলে দিবে, মানে তুমি যেমন মান পাবে তুমি সেভাবে মন্তব্যটা করবে। আর একটা বিষয়, তোমরা এই নিয়মগুলো এখান থেকে দেখবেই, একই সাথে তোমার পাঠ্য বইয়ে এই নিয়মগুলো বিস্তারিত আলোচনা করা আছে, অনেক উদাহরণের ম্যাথগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই সেখান থেকেও দেখবে। তো আমি আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সেই কামনা করেই আজকের ক্লাস এখানেই শেষ করছি।